আর কবে সিপিএম আসবে? আসবে কেন? সিপিআইএম তো আছেই। সিপিআইএম চর্চাতে আছে বলে আসলে মীনাক্ষীকে নিয়ে নোংরা মিম বানাতে হয়। কারণ সিপিআইএম যে ধারণা বাজারে ছড়াচ্ছে, সিপিআইএম যে ভাবনার কথা মানুষকে বলছে, সেইটা সম্পর্কে মানুষ আকৃষ্ট হয়ে গেলে বিপদ হবে জেনে 4-5টা নাম বাজারে ছড়িয়ে দিতে হয় যে ওরা তৃণমূলে যাবে বলে। এইগুলো সিপিআইএম না থাকলে হতো না। তুমি পানিহাটিতে জিতলে কি কি করতে চাও? আতঙ্ক। এই পানিহাটিতে তৃণমূলের নেতারা মব লিঞ্চিংয়ে অভিযুক্ত। মানুষ এইরকম একটা লোককে রাস্তায় দেখলে আতঙ্কে থাকবে না শান্তিতে থাকবে? ওই আতঙ্কের পরিবেশটা বদলাতে হবে পানিহাটিতে। তুমি পানিহাটিতে জিতলে কি কি করতে চাও? প্রথম পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টার। এত বড় একটা বিরাট জনপদ, 500 বছর আগের ইতিহাস আছে এখানে। চৈতন্যদেবের শিষ্য যারা, তারা এখানে দণ্ড মহোৎসব করেছিলেন। সেই সময় জাত ধর্মের বেড়া ভেঙে সব মানুষকে একই পংক্তিতে বসিয়ে খাওয়ানো, সেই ঐতিহ্যের পানিহাটি এটা। বেগম রোকেয়ার শয়ান আছে এখানে, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্বপ্নের বেঙ্গল কেমিক্যাল আছে। সেই পানিহাটিতে একটা 24 ঘন্টা পরিশ্রুত পানীয় জলের কোনো প্রকল্প নেই। বাম আমলে তৈরি হওয়ার কথা ছিল, তারপর সাংসদ বদলে গেলেন, তারপরের সাংসদ আজ অবধি কিছু করতে পারেনি, সেইটা করতে হবে। বিখ্যাত স্কুল পানিহাটিতে রয়েছে অনেকগুলো। এখন তাতে সরকারি স্কুলগুলোতে মাধ্যমিক দিচ্ছে 10, 12, 15 জন করে। এই ভরসাটা ফেরাতে হবে যে সরকারি স্কুলে পড়াশোনা হয়। পানিহাটি কলেজ বাম আমলের শেষ বছরে স্টুডেন্ট ছিল 1890, এখন 480। কোথায় যাচ্ছে এরা? সরকারের তো কোনো খোঁজ নেই, বিরোধী দলেরও খোঁজ নেই। পানিহাটি জুড়ে জঞ্জাল, জমা জলের সমস্যা, সেইটা পুরসভাকে চাপ দিয়ে, প্রয়োজনে হচ্ছে যে মানুষকে সাথে নিয়ে পুরসভাকে চাপ দিয়ে সেই কাজ করাতে হবে। বাম আমলে একটা মাতৃসদন হয়েছিল, মা ও শিশুর যথাযথ ব্যবস্থার জন্যে সরকারি মাতৃসদন। সেটা এখন পোড়োবাড়ি হয়ে আছে। কোনোদিন তুমি ঘোলার দিকে গেলে দেখবে পোড়োবাড়ি হয়ে আছে, সামনে জঞ্জালের স্তূপ। আর এইটা তৃণমূলের সরকার প্রাইভেট পাবলিক পার্টনারশিপে ছেড়ে দিয়েছে, মানে তোমার পয়সা থাকলে তোমার কাজ হবে, না হলে কাজ হবে না। ওইটাকে আবার সরকারি উদ্যোগে ফেরাতে হবে। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের অন্তর্গত যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, তার মধ্যে কোনটায় ডাক্তার বসেন আর কোনটায় বসেন না, ওটা কার্যত ইকিরমিকির চামচিকিরের মতো করে ঠিক করতে হয়। রোজ ডাক্তার পাওয়া যায় না সবকটা স্বাস্থ্যকেন্দ্রে, কাউকে কাউকে খড়দাতে এদিকে ওদিকে দৌড়ে যেতে হয়, আর রেফার তো আছেই। এই ব্যবস্থাগুলোকে বদলাতে হবে, পানিহাটি বদলাতে হবে। এবং আতঙ্ক। এই পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলর গুলিতে খুন হয়েছেন। কেন খুন হলেন তার তদন্ত কি হলো জানা যায়নি। এই পানিহাটিতে তৃণমূলের নেতারা মব লিঞ্চিংয়ে অভিযুক্ত, লোয়ার কোর্টে সাজাপ্রাপ্ত, হাইকোর্ট থেকে জামিন নিয়ে এখন তৃণমূলের প্রার্থীর হয়ে মিটিং মিছিল করছেন। মানুষ এই রকম একটা লোককে রাস্তায় দেখলে আতঙ্কে থাকবে না শান্তিতে থাকবে? ওই আতঙ্কের পরিবেশটা বদলাতে হবে পানিহাটিতে। পানিহাটির যে ভোট মেশিনারি, কারণ ভোটের দিনও তো ভোট করানোর একটা ব্যাপার থাকে। এই যে যে মানুষগুলোর কথা তুমি বলছিলে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাধারণ মানুষের মতামতটা দমিয়ে দিয়ে একটা অন্য মেশিনারি দিয়ে ভোট জিতে চলে যাচ্ছে, যারা বাহুবলী দলে, যে দলে যত বেশি বাহুবলী আছে তত। তুমি আশাবাদী যে এবারে ভোট ফ্রেশ হবে? যখন আমরা ইনসাফ যাত্রার মিছিল শুরু করেছিলাম, তখন আমরা ভাবিনি যে ব্রিগেডে এত লোক হবে। কিন্তু আমরা মানুষ বুনতে 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 গেছিলাম বলে ব্রিগেডে অত লোক হয়েছিল। সেদিন কিন্তু কোনো বাইক বাহিনীকে খুঁজে পাওয়া যায়নি কোথাও। যখন রাত দখল হয়েছিল, তখন কোনো সিন্ডিকেটের বাহিনীকে রাস্তায় খুঁজে পাওয়া যায়নি। ফলে মানুষ যদি একবার ডিসাইড করে নেন যে আমাদের এইটা করতে হবে, তখন আসলে কোনো বাহিনীকে খুঁজে পাওয়া যাবে না। আর যে বাহিনীর কথা বলছি, সেই বাহিনীর লোকজনও রাস্তায় যাতায়াতের পথে, দাদা বেশি কথা তো বলতে পারছে না কারণ সে নানান যন্ত্রণার মধ্যে রয়েছে। যে টোটোতে তৃণমূলের ঝান্ডা উঠছে, তারা যাওয়ার সময় চোখের ইশারায় কথা বলে যাচ্ছেন। যে বাইক বাহিনী লরির গাড়িটা নিয়ে যাচ্ছে, তারা যাওয়ার সময় চোখের ইশারায় কথা বলে যাচ্ছে। ফলে মানুষ বুঝতে পারছেন যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হচ্ছে। এতদিন ভোটে নেতাদের দম বন্ধ হতো, দল বদল হতো। এখন কার্যত এই ভোট প্রক্রিয়ায় মানুষের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। ফলে মানুষ পরিবর্তন চাইছেন, বামপন্থীদের পক্ষে। তৃণমূলকে ভোট দিয়েছেন,
যন্ত্রণা সহ্য করেছেন, তৃণমূলের বিপক্ষে বিজেপিকে ভোট দিয়েছেন, বিজেপি যত ভোট পেয়েছে তত তৃণমূল সরকারে থেকেছে, নেতারা জামিন পেয়েছেন, সম্পত্তি বেড়েছে। ওইসব বেরোচ্ছে না, 5 বছরে কত সম্পত্তি বাড়লো, 375 গুণ। 375 টাকা লোকের রোজগার হচ্ছে না একদিনে, 375 গুণ, 400 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। সেই মানুষের চোখের ইশারার ওপরই আমরা ভরসা করছি। তুমি একটা ইমোশনাল মুহূর্তের কথা বলছিলে। আহ, রাজনীতি করতে গিয়ে অনেকেই বলে যে ইমোশন কম থাকলে হয়তো পলিটিশিয়ানদের জন্য সেটা ভালো। তো এই যে তুমি বললে যে আমি ইমোশনাল, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, মনে হয় না যে এটা তোমার পলিটিক্যাল কেরিয়ারে নেগেটিভ এফেক্ট ফেলতে পারে? না না, বামপন্থী রাজনীতিতে তো আবেগ থাকেই, কিন্তু একটা জিনিস যেটা নেতৃত্ব বলেছেন, যে ব্যক্তির আবেগ সেটা জনগণের আবেগের থেকে বেশি গুরুত্ব পেয়ে যাবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। জনগণের আবেগ সেইটাকেই গুরুত্ব দিয়ে যেতে হবে। হুম। কারণ আমি আসলে নিজের কেরিয়ার বানানোর জন্য রাজনীতিতে আসিনি। এই কথাটা আরও বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেছি। এটা ঠিক সেই কনটেক্সটে না যে আমরা আন্দোলনের নেতা হওয়ার জন্যে কোনো আন্দোলন শুরু করিনি কখনো। মানুষের দাবি অনুযায়ী ওই আন্দোলন হয়েছে। ফলে মানুষের আবেগ, মানুষের চাহিদা, তাকে গুরুত্ব দিয়েই আমাদের যেতে হবে। আর যেদিন মানুষের আবেগে আমাদের গায়েও কাটা দেবে, আমরা বুঝবো যে এই যে সম্পৃক্ত হওয়ার কাজ, সেইটা আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি। কলতার দাস, সিপিআইএম এর বলা হচ্ছে একটা নতুন জেনারেশন, নতুন মুখ এসছে। সেই মুখগুলোর মধ্যে তোমাকেও কাউন্ট করা হয়, খুব স্বাভাবিকভাবেই কাউন্ট করা হয়। তোমার কোথাও কি মনে হয় না যে এই যে মিডিয়া অ্যাটেনশন এবং আহ, এই যে প্রিভিলেজটা তোমরা পাচ্ছ, সেটাকে ব্যবহার করে আগামী ভোটগুলো হোক বা বিগত ভোটগুলো হোক, সেখানে আরেকটু বেটার রেজাল্ট করা সম্ভব ছিল? দেখো, সিপিআইএমই একমাত্র যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন লিডারশিপ সাপ্লাই দিয়েছে। প্রমোদ কিন্তু দাশগুপ্ত এককালে তো যখন একটু বৃদ্ধতন্ত্রের একটা অভিযোগ এসেছিল। যখন প্রমোদ দাশগুপ্ত ছিলেন তখন বুদ্ধবাবু, শ্যামলবাবু, সুভাষবাবু সেই সময়ের ছিলেন। তার আরেকটু পরে সেলিমদা, সুজনদারা ছিলেন। তাদের পরে আরও জেনারেশন এসছে, তারপরে মীনাক্ষীরা এসছে, সৃজনরা এসছে। তার পরের জেনারেশনও কার্যত তৈরি। এখন এসএফআই ডিওএফআই লিডারশিপ যারা, তারা তো তারও পরের জেনারেশন। মীনাক্ষী, সৃজন তো আর এখন ছাত্র যুব লিডারশিপে নেই, তারপরের জেনারেশনও তৈরি হয়ে গেছে। ফলে এই প্রজন্মান্তরটা বামপন্থী রাজনীতির খুব স্বাভাবিক জিনিস। হুম। তুমি বৃদ্ধতন্ত্রের কথা বললে, একটা খালি ছোট্ট গল্প বলি, সময় যদি থাকে। একটা নামী পত্রিকা, সে 21-এর বিধানসভা ভোটে এই বৃদ্ধতন্ত্র, পাকাচুল নিয়ে অনেক কথা বললো। বামপন্থী বলতেই পারেন, যে কারোর অধিকার আছে। তো তারপরে কয়েক মাস পর পুরসভা নির্বাচন হলো কলকাতায়। 22, 23, 25 বছর বয়সী ছেলেমেয়েরা সব ক্যান্ডিডেট হলো। এখনও তাদের নামগুলো মুখস্থ রয়েছে। সেই সময় তাদের নিয়ে খুব খবর হলো। সেই পত্রিকা যারা বৃদ্ধতন্ত্র নিয়ে এই কথা বলেছিল, তারা বললো যে বৃদ্ধরা সব পালিয়ে গেছে, সব বাচ্চাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে চলে গেল। হুম। ফলে সেদিন থেকে বুঝেছিলাম যে এই ধরনের কাজ হচ্ছে যে আগে সিদ্ধান্ত করে রাখা আছে যে সিপিআইএমকে একটু গাল দিতে হবে, পরে তার ফর্মুলেশন সাজানো হয় হুম। যে বৃদ্ধতন্ত্র নিয়ে গাল দেবো না অল্প বয়স নিয়ে গাল দেবো। বিজেপি বলতেই চোখের সামনে যে দুটো মুখ মনে পড়ে, হুম। তারা কি বৃদ্ধ নন? হয়ে ওঠেননি এখনো। তৃণমূল দলটা তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার অল ইন্ডিয়া চেয়ারপারসন এবং রাজ্য সভাপতির পদে কোনো রদবদল হয়নি। তারা কি 98তেও যা ছিলেন 2026-ও তাই আছেন? বৃদ্ধ হননি? সুমনের গান শোনেননি? তাহলে এইটা বামেদের নিয়ে কথা হয়, কারণ বামেদের নতুন প্রজন্মকে আসলে কিছু বলার নেই তো। না, কিন্তু তারাও তো বলছে যে আমরা নাম্বার 2 এমন একটা বয়সের মানুষকে তুলে এসেছি, সেও তোমাদের জেনারেশনেরই একজন, তৃণমূলের ক্ষেত্রে। অভিষেক বাবু খুবই ভিআইপি সাংসদ, এখন তৃণমূলের নাম্বার 2। অভিষেক বাবু কিন্তু কোনো লড়াই করে রাজনীতিতে ওঠেননি। অভিষেক বাবুকে রাস্তায় কোনো আন্দোলন ইত্যাদি করতে হয়নি, হুম। পুলিশের মার খেতে হয়নি, যন্ত্রণা সহ্য করতে হয়নি, স্লোগান তুলতে হয়নি। হুম। রাজনীতিতে যেভাবে আমরা ম্যাচিওর্ড হই, রাজনীতিতে যেভাবে আমাদের অভিজ্ঞতা লাভ হয়, অভিষেকবাবুকে সেসব কিচ্ছু করতে হয়নি। নেতা হয়ে গেছেন, তার ব্যাপার। আমি খুব একটা ব্যক্তি নিয়ে কথা বলবো না, কিন্তু যখন প্রসঙ্গটা উঠলই, রাজনীতিতে যে যে অভিযোগ, বলবো না, যে যে প্রসঙ্গগুলো তোমরা তুললে, হতে পারে সেটা ঠিক, কিন্তু এটাও তো ঠিক হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লড়াই করার প্রয়োজন পড়েনি, তার কারণ তার পিসি লড়ে ক্ষমতায় চলে এসেছিলেন, প্রথম কথা। দ্বিতীয় কথা,
তিনি যে সিটে লড়েছেন সেখানে 7 লক্ষ লিডে জিতেছেন এবং বামপন্থী যে ক্যান্ডিডেট ছিল তাকেই তিনি নিয়ে নিয়েছেন। এটাও তো একটা পলিটিক্যাল ম্যাচিউরিটি। এইটা বললে আসলে পলিটিক্যাল ম্যাচুরিটি শব্দটা তুমি বললে, এটা অমিত শাহ যদি করতেন তাহলে বলা হতো চাণক্য। অমিত মানে শাহ আমি যেখানে আমি বলছি রাজনীতি এবং কূটনীতি একসাথে মিলে অমিত আছে। শাহ যেখানে যেখানে এই করতে গেছিলেন তাকে বলা হতো চাণক্য। চাণক্য শুনলে হয়তো সুইসাইড করে ফেলতেন যে বাবা আমি কি কারণে বিখ্যাত হলাম, আর এখন এরা পয়সা দিয়ে লোক কিনছে, ওইটার নাম হয়ে গেল চাণক্য। হুম। এইটা খুব ক্রেডিট। আমি একটা লোককে কিনে নিলাম, আমি আমার মতাদর্শ দিয়ে 5টা লোককে জয় করে আনতে পারবো, তবে তো আমাদের ক্রেডিট, তবে তো আমার ভাবনা আমার মতাদর্শ একটা ক্রেডিটের জায়গায় যাবে যে আমি আমাদের মতাদর্শ দিয়ে 5টা লোককে আমাদের পক্ষে এনে দাঁড় করাতে পেরেছি। আমি একে তুললাম, আমি ওকে তুললাম, কিসের ক্রেডিট? যে শুভেন্দু অধিকারীর ভিডিও বিজেপির অফিসে ছড়াতো, বিজেপি সেগুলো কোথায় কোথায় সব এলইডি স্ক্রিন প্রিন্ট করে দেখিয়েছিল নারদায় টাকা খাচ্ছেন, সেই ভিডিও ডিলিট করে দিল কেন? এত যদি ক্রেডিট হয়। হিমন্ত বিশ্ব শর্মা এখন নতুন মাস্টার মাইন্ড হয়েছেন ভাগের রাজনীতি, হিংসা ছড়ানোর জন্যে। সেই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজেপির নেতারা কি অভিযোগ করতো পুরনো ভিডিওতে নেই? তোমার কাছেও আছে, আমাদের কাছেও আছে। তাহলে সেই হিমন্ত বিশ্ব শর্মা এখন বিরাট নেতা হয়ে গেলেন বিজেপিতে এসে, দুর্নীতি ফুর্নীতি সব সাফ। কয়েকদিন করে ভালো মোবাইল ঘাঁটতে পারছি না প্রচারের ইয়ের জন্যে, কোথায় একটা দেখছিলাম কোন এক বিজেপির নেত্রী দুপুর 3টেয় কংগ্রেস জয়েন করেছেন, 3:30টায় ইডি ফোন করেছে, 4টায় আবার বিজেপি জয়েন করে গেছে। এইটাকে চাণক্য নীতি বলবো? এতে সাধারণ মানুষের রাজনীতির ওপর শুধু খারাপ ধারণা তৈরি হয় তা নয়, ওরা ওইটা ভেবে নেন যে ও যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, তাহলে বাবা আমি আমার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল যাই বানাই, রাজনীতিবিদ বানাতে দেবো না। এবং রাজনীতির পাঁকে যারা করে কমে খাচ্ছে ওরাও আসলে ওইটাই চায় যে ভালো উকিল হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সুবোধ বালক হও, রাজনীতিতে এসো না। তাহলে আমাদের এখানের যে কাটমানির সিস্টেমটা আছে, পিরামিডে ওপর থেকে নিচ অবধি যা ভাগাভাগি আছে, সেইটা খান খান হয়ে যাবে। আমরা তো ওইটা খান খান করতেই চাই। আমি যখন বিভিন্ন সিপিআইএম সমর্থক বা তাদের সাথে কথা হয়, কারণ বহু দলের প্রায় সব দলের সমর্থকদের সাথেই কথা হয়, তা অভয়া আন্দোলনের সময় অরিজিৎ সিং অন্য একটা প্রসঙ্গে একটা গান, মানে ওই প্রসঙ্গে একটা গান লিখেছিলেন, আর কবে বলে। সিপিএম এর সমর্থকদের মনেও কিন্তু একটা প্রশ্ন যে আর কবে সিপিএম আসবে। তুমি কি সিপিএম তো মনে করো? আছেই, আসবে কেন? সিপিআইএম তো আছেই। সিপিআইএম চর্চাতে আছে বলে আসলে মীনাক্ষীকে নিয়ে নোংরা মিম বানাতে হয়। সিপিআইএম চর্চায় আছে বলে মোহাম্মদ সেলিম কি খাবেন কি খাবেন না এইটা নিয়ে বাজারে ইচ্ছাকৃত তর্ক তৈরি করতে হয়। কারণ সিপিআইএম যে ধারণা বাজারে ছড়াচ্ছে, সিপিআইএম যে ভাবনার কথা মানুষকে বলছে, সেইটা সম্পর্কে মানুষ আকৃষ্ট হয়ে গেলে বিপদ হবে জেনে 4-5টা নাম বাজারে ছড়িয়ে দিতে হয় যে ওরা তৃণমূলে যাবে বলে। এইগুলো সিপিআইএম না থাকলে হতো না। এবার হ্যাঁ, তুমি এর পরের প্রশ্ন করবে যে আছে তো বটে, বিধানসভায় কবে যাবে? আমি বলছি চৌঠামের পর। অনেক শুভেচ্ছা রইল। আশা করি চৌঠমের পর আবার গল্প হবে তোমার নিশ্চয়ই। সাথে। তুমি পানিহাটিতে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আজকে আমাদেরকে এতটা সময় দিলে, এতটা আড্ডা দিলে আমাদের সাথে, এটার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তবে আমার মনে হয় যে এই ব্যস্ততার দুপুরে, আজকে নববর্ষের দুপুরে আড্ডাটা খুব একটা মন্দ দারুণ হলো না। কেটেছে। থ্যাংক ইউ সো মাচ কলতান্দা, আবার দেখা হবে তোমার সকলকে সাথে। নমস্কার।